everyone, welcome to another lecture video of biology. আমরা আগের ভিডিওগুলোতে ইমিউনোলজি নিয়ে ডিসকাস করছিলাম, তো আজকের ভিডিওটা ইমিউনোলজি যে মডিউলটা আছে সেটা কমপ্লিট হবে। ছোট্ট একখানা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। আচ্ছা, ভ্যাকসিন আর ইমিউনাইজেশন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি আলোচনা করে নিই একটু ইমিউনাইজেশনের ব্যাপারে। সেই ইমিউনাইজেশন মানে হচ্ছে যে যেভাবে একটা অর্গানিজমের বডির ভেতরে যে ইমিউন সিস্টেমটা আছে সেটা কিভাবে ফর্টিফাইড হচ্ছে। ফর্টিফাইড মানে ইমিউনিটি গেইন করছে, যাতে একটা যে কোনো ফরেন মেটেরিয়ালসের সাথে ও ফাইট করতে পারে, সেটাকে বলা হচ্ছে ইমিউনাইজেশন। মানে দ্য প্রসেস বাই উইচ অ্যান ইমিউন সিস্টেম বিকামস ফর্টিফাইড এগেনস্ট অ্যান এজেন্ট। ফর্টিফাইড মানে একটা এজেন্ট, মানে যে কোনো ফরেন ম্যাটেরিয়ালসের জন্য একদম রেডি হয়ে প্রিপেয়ার্ড হয়ে রয়েছে যে ফাইট করব। তো সেই প্রসেসটাকে বলা হচ্ছে ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন বেসিক্যালি কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, আরেকটা হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশন। এটা অনেকটা অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটির ব্যাপারে মতনই ঘটনা। এখানে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো, অ্যাক্টিভ ইমিউনাইজেশন মানে যে যখন কোনো অর্গানিজমের বডির ভেতরে কোনো ফরেন ম্যাটেরিয়াল ঢুকছে, তখন কিন্তু সেই ইমিউন সিস্টেমটা যেটা আছে অর্গানিজমের বডির ভেতরে নিজে থেকেই শিখছে, মানে ওই অর্গানিজমটাকে ফাইট করতে শিখছে হচ্ছে ওই বডির ইমিউন সিস্টেমটা। তো এই এই যে এই প্রসেসটা আছে এটাকে বলা হয় অ্যাক্টিভ ইমিউনাইজেশন। কারণ কি, ইমিউন সিস্টেমটা কাজ করছে, ইমিউন সিস্টেমটা নিজে থেকে অ্যাক্টিভ হচ্ছে, তারপরে গিয়ে ওই কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ভাইরাস সেটা গিয়ে কিল হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ, যেটাতে কাজ করে মানে ইমিউন সিস্টেমটাকে নিজে থেকে কাজ করে কোনো ফরেন মেটেরিয়ালসকে বডি থেকে তাড়াচ্ছে, সেই প্রসেসটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন। আরেকটা হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশন। প্যাসিভ ইমিউনাইজেশনটা ব্যাপারটা কি, প্যাসিভ ইমিউনাইজেশন মানেই হচ্ছে যে বডির ইমিউন সিস্টেমটা কিন্তু কোনো কাজ করবে না, বডির ইমিউন সিস্টেম জাস্ট কোনো কাজ করবে না। কি হবে, বাইরে থেকে ওকে প্রিফর্মড অ্যান্টিবডিজ দিয়ে দেওয়া হবে। মানে ইন জেনারেল কি হয় যে বডি ইমিউন সিস্টেমের কাজটা কি, ইন জেনারেল যখন একটা ফরেন মেটেরিয়াল বডিতে ঢুকছে, তো ইমিউন সিস্টেমটা আগে ওটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, খুব ভালো কথা। ইন্টারঅ্যাক্ট করার পরে ও নিজের রেসপন্সেসগুলো এলিসিট করছে ইন দ্য ফর্ম অফ অ্যান্টিবডিজ। তো তারপরে ওই অ্যান্টিবডিজগুলো গিয়ে অ্যান্টিজেনগুলোকে মারছে। এটা হচ্ছে প্রসেস নর্মাল ইমিউন সিস্টেমে। এটাই অ্যাক্টিভ ইমিউনাইজেশন বা অ্যাক্টিভ ইমিউনিটিতে এই প্রসেসটাই উইথহেল্ড করে, উইথহেল্ড বলছি, এই প্রসেসটাই ক্যারি ফরওয়ার্ড করে। কিন্তু প্যাসিভ ইমিউনাইজেশনের ফলে কি হয়, বডির যে ইমিউন সিস্টেমটা আছে সেটা কোনোদিনই ওই ফরেন পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাক্টই করে না, মানে কখনো সামনাসামনিই আসে না। তা যদি নাই সামনাসামনি এলো তাহলে কি করে ফাইট করবে, ফাইট করতে পারে না ইমিউন সিস্টেম। সেই প্যাসিভ ইমিউনিটি বা প্যাসিভ ইমিউনাইজেশন যখন আমরা কথা বলছি, তখন কিন্তু ইমিউন সিস্টেমের কিন্তু কোনো রোল নেই এখানে। অলরেডি যখন একটা অ্যান্টিজেন ঢুকে রয়েছে বডির ভেতরে, আমরা বাইরে থেকে একটা ওই অ্যান্টিজেনের অ্যাগেনস্টে একটা অ্যান্টিবডি ঢুকিয়ে দিই, যাতে বডির ইমিউন সিস্টেমকে কোনো কাজই না করতে হয়, তাকে আর খেটে খুঁটে অ্যান্টিবডি যাতে না বানাতে হয়। ওই যে বাইরে থেকে বানানো যে অ্যান্টিবডিটা সেটা আমরা অর্গানিজমে ঢুকিয়ে দিই, তাহলে ওই অ্যান্টিবডিটাই কাজ করে। এবার এরকম কি কোনো প্রসেস আছে যাতে এরকম একটা যে প্যাসিভ ইমিউনিটি বা প্যাসিভ ইমিউনাইজেশনের যে প্রসেসটা বলছি, এটা কি আদৌ থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যাল হয়ে থাকে? দেখো, এই ডিবেটে যদি যাই তাহলে এটা কিন্তু প্র্যাকটিক্যালি হয় ইন দ্য সেন্স, এরকম অনেক ডিজিজ আছে যেগুলো ডিজিজের আমরাও কিন্তু প্রথমে কোনো অন্য মডেল অ্যানিমালের ওপরে প্রয়োগ করি। সেই মডেল অ্যানিমালটা যেরকমভাবে ওই অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করে যে অ্যান্টিবডিগুলো তৈরি করে, সেগুলোকে আমরা কালেক্ট করি। সেগুলো কালেক্ট করে পিউরিফাই করে তারপরে আমরা হিউম্যান ইন্ডিভিজুয়ালসের মধ্যে কিন্তু ওগুলো দিই। এরকম অনেক এক্সাম্পল আছে প্যাসিভ ইমিউনাইজেশনে, যেরকম হর্স অ্যান্টিসেরা যেটাকে একটা বলা হয়। সেই হর্স অ্যান্টিসেরার ব্যাপারটা কি বলতো, যে কোনো একটা হেলদি হর্সের বডির ভেতরে কোনো ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম বা ডিজিজ কজিং ওই অ্যান্টিজেনটা ঢুকিয়ে দেওয়া হলো,
ঠিক আছে, এবার একটা হেলদি হর্স, তার ইমিউন সিস্টেমটা খুব ভালো, তো সে কি করবে, সে এই ডিজিজটা মানে এই অ্যান্টিজেনের সাথে ফাইট করবে কি দিয়ে, অ্যান্টিবডিজ দিয়ে অবশ্যই। যে অ্যান্টিবডিজ গুলো তৈরি হবে তখন সেই অ্যান্টিবডিজ গুলোকে আমরা কালেক্ট করব। সেটা হর্স অ্যান্টিসেরা বলে এর জন্যই, কারণ হর্সের মধ্যে তৈরি হচ্ছে আর ইন দেয়ার সেরাম, ওই হর্সের সেরামের ভেতরে এই জিনিসটা ফুললি প্রিপেয়ার্ড হচ্ছে, তার জন্য এটা হর্স অ্যান্টিসেরাম। এরকম আরো অনেক ধরনের আছে। ইভেন এই যে প্যাসিভ ইমিউনাইজেশনের কথাটা যেটা আমি বলছি, সেটা কিন্তু অনেক সময় অনেক হিউম্যান ইন্ডিভিজুয়ালস এর মধ্যেও, ভলেন্টিয়ার করা হিউম্যান ইন্ডিভিজুয়ালস এর মধ্যেও কিন্তু এই অ্যান্টিজেন গুলোকে অ্যাডমিনিস্টার করা হয়। অ্যাডমিনিস্টার করার পরে তাদের থেকে কিন্তু অ্যান্টিসেরাটা বা অ্যান্টিবডিজ গুলো নিয়ে থাকা হয়। আচ্ছা, এবার এই প্যাসিভ ইমিউনিটিটা কাদের লাগে? প্যাসিভ ইমিউনিটি বা প্যাসিভ ইমিউনাইজেশন প্রসেস, এই যে ব্যাপারটা, সেটা কাদের জন্য লাগে? এটা খুবই কম সংখ্যক ইন্ডিভিজুয়ালসদের লাগে, যে সব ইন্ডিভিজুয়ালসরা ইমিউনিটি বা ইমিউন সিস্টেমটা যাদের সাপ্রেসড বা কম্প্রোমাইজড, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রিফর্ম বা প্যাসিভ ইমিউনাইজেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ধরে নাও আমি যদি একটা এক্সাম্পল দিই, এইডস পেশেন্ট, আমরা সবাই জানি এইডস একটা ওয়ার্ল্ড ওয়াইড ইনফেক্টেড ডিজিজ, যেটার এখনো কোনো পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়নি। ইটস আ ভাইরাস ইনফেক্টেড ডিজিজ, বিভিন্ন পদ্ধতিতে এটা স্প্রেড করে। তা এটা যখন হয় একটা মানুষের, এইডস দিয়ে যখন একটা মানুষ ডিজিজড হয়, তখন কি হয়, ওই ইন্ডিভিজুয়ালটার যে ইমিউন সিস্টেমটা আছে না, সেটা খুবই আস্তে আস্তে উইক হয়ে যায়। আস্তে আস্তে উইক হয়ে যাওয়ার মানেটাই কিন্তু ইমিউন কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল বা ইমিউন সাপ্রেসড ইন্ডিভিজুয়াল, মানে এই দুটো কথাটার মানেটাই হচ্ছে যে ইমিউন সিস্টেমটা ঠিক মতন কাজ করতে পারে না, যেরকম ভাবে এদের কাজ করার সেই রকম কাজ কিন্তু এরা করতে পারে না। তার জন্য এরা খুব সাসেপ্টেবল হয়ে যায় বিভিন্ন রকম ডিজিজের থেকে, যেরকম সর্দি কাশি, ইনফেকশন। সর্দি কাশি তো বেসিক্যালি ইনফ্লুয়েঞ্জা টাইপ ভাইরাস দিয়ে হচ্ছে, তো এগুলোতে খুব বেশি সাসেপ্টেবল হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি ঝটপট ধরে নেয়। প্লাস অনেক ইনফেকশনস এদের তাড়াতাড়ি হয়ে যায়, এদের আস্তে আস্তে অর্গানস ফেলিয়ার হতে থাকে। তা এইরকম সিচুয়েশনে যদি কোনো ডিজিজ ওদের হচ্ছে, যখন ওরা সাসেপ্টেবল, সেই সময় তো ওদের ইমিউন সিস্টেমটাই কাজ করতে পারছে না, তাহলে তারা কি করবে? তাদের জন্য এই প্যাসিভ ইমিউনাইজেশন বা প্যাসিভ ইমিউনিটির পুরো ফুল কনসেপ্টটা ওদের জন্যই লাগছে, যেখানে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস বা বিভিন্ন রকম কম্পোনেন্টস, এই অ্যান্টিবডি বা এই প্রিফর্মড ইমিউনিটির ডোজেস দেওয়া হচ্ছে তাদেরকে। আর অ্যাক্টিভ ইমিউনিটি নিয়ে এবার আমি একটা কথা বলি, বা অ্যাক্টিভ ইমিউনাইজেশন নিয়ে কথা বলি। অ্যাক্টিভ ইমিউনাইজেশন দু ধরনের হয়, একটা ন্যাচারাল, একটা কিন্তু আর্টিফিশিয়াল। এই ন্যাচারাল মানে ওই যেটা বলছিলাম, একটা মানুষ বা একটা ইন্ডিভিজুয়াল তার লাইফ টাইমে যত যত ফরেন ম্যাটেরিয়ালসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, তার ইমিউন সিস্টেম সেভাবে রেসপন্ড করবে, সেটা একটা প্রসেস, সেটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। আর আর্টিফিশিয়াল যে প্রসেসটা আছে, তার মধ্যে কিন্তু পড়ছে আমাদের ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা কি তাহলে দেখো, এই ভ্যাকসিনের মানে হচ্ছে পড়ছে তোমার আর্টিফিশিয়াল ইমিউনাইজেশনের মধ্যে পড়ছে। ভ্যাকসিন মানে কি জানি আমরা, আমরা শুনেছি পোলিও ভ্যাকসিন, তারপরে আমরা শুনেছি ডিপিটি ভ্যাকসিন, ডিটিপি ভ্যাকসিন, ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, পারটুসিস, তারপরে মিজলস ভ্যাকসিন, রুবেলা ভ্যাকসিন, এরকম প্রচুর ভ্যাকসিন নাম শুনেছি। ইভেন এখন এই যে 2020-তে যে ডিজিজটা আমাদের হলো, বা যে ডিজিজটা এখন হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে, সেটা হচ্ছে করোনা। সেই করোনার জন্য আমরা ইভেন ভ্যাকসিন খুঁজে বেড়াচ্ছি। তাই ভ্যাকসিন জিনিসটা কি? এই ভ্যাকসিন জিনিসটা হচ্ছে এমন একটা, মানে কোনো ডিজিজ, ধরো ডিজিজ এক্স, ঠিক আছে, এটা কোনো একটা অ্যান্টিজেন দ্বারা ঘটিত, ঠিক আছে, যখন ওই অ্যান্টিজেন এক্সটা অর্গানিজম এর মধ্যে ঢুকছে, তখন সে ডিজিজ এক্সটা করাচ্ছে, তাই তো? মানে করোনা কখন হবে? করোনা তখনই হবে যখন ওই ভাইরাসটা, করোনার ভাইরাসটা কোনো ইন্ডিভিজুয়ালের মধ্যে ঢুকবে, তখনই তাদের ডিজিজটা হচ্ছে, রাইট? কিন্তু এই ভ্যাকসিনের রোলটা কি তাহলে এখানে দেখো, যে যদি ভ্যাকসিনটা হচ্ছে এই করোনা ভাইরাসই, কিন্তু মানে আমি যদি করোনা ভাইরাসের ক্ষেত্রেই আমি কথা বলি, ভ্যাকসিনটাও কিন্তু একটা করোনা ভাইরাসই,
কিন্তু ওটা ইদার কিল্ড মানে মরা করোনা ভাইরাস, বা এমনভাবে মানে ওটার অ্যাক্টিভিটিটা নষ্ট করে দেওয়া হয়েছে বা ইনহিবিট করে দেওয়া হয়েছে যেটা বডিতে ঢুকলে পরে কোনো ডিজিজ কজ করতে পারবে না। ঠিক আছে, যে ডিজিজটা কজ করা উচিত ছিল সেই ডিজিজটা কোনো রকম ভাবে কজ করতে পারবে না। তাহলে এই রকম জিনিস ঢোকানোর মানে কি বডির ভেতরে? মানে ভ্যাকসিন তো বেসিক্যালি যা ডিজিজটা হচ্ছে সেই ডিজিজটারই অ্যান্টিজেন বডির মধ্যে ঢোকানো। সেই ডিজিজটার তো ঢোকাবে, কিন্তু ওই ডিজিজটা কিন্তু ফুল ফ্লেজেড লাইভ ফর্মে ঢোকাবে না, সেটা ইদার কিল্ড হবে বা ইদার ইনঅ্যাক্টিভেটেড কন্ডিশনে ঢোকানো হবে। তা এইরকম অবস্থায় ঢোকানোটা মানে এই ফেজে কেন বডির ভেতরে এরকম অ্যাডমিনিস্ট্রেশন হবে বা ওখানে ঢোকানো হবে? কারণ যদি এই মিমিকিং মানে অনেকটা মিমিক্রি টাইপের কাজ করে এই ভ্যাকসিন, কি হচ্ছে যখনই আমরা ইনঅ্যাক্টিভেটেড বা এইরকম কিল্ড কোনো ডিজিজের ভাইরাস বা অ্যান্টিজেন আমরা কোনো অর্গানিজমের বডির ভেতরে ঢোকাচ্ছি না, তখন ইমিউন সিস্টেমটা কিন্তু অ্যালার্ট হয়ে যাচ্ছে। আমাদের ইমিউন সিস্টেমটা অ্যালার্ট হয়ে গিয়ে ওই যে এবার আমাদের ইমিউন সিস্টেমটা তো জানে না ওটা ইনঅ্যাক্টিভেটেড কি কিল্ড, ওটা জানে যে বডির ভেতরে একটা ফরেন পার্টিকেল ঢুকেছে, মানে আমাদেরকে এটাকে মেরে তাড়াতে হবে, একটা হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমি বলছি। তাহলে ও কি করবে, ইমিউন সিস্টেমটা ওকে চিনে নিয়ে একদম ওর উপরে হাবি হয়ে যাবে। যেহেতু এটা ইনঅ্যাক্টিভেটেড আর কিল্ড, তাহলে এই অ্যান্টিজেনটা কোনো রকম ভাবে নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারবে না ইমিউন সিস্টেমকে, উল্টে ইমিউন সিস্টেম এগুলোকে মেরে তাড়িয়ে দিতে পারবে। যখনই ইমিউন সিস্টেমটা এগুলোকে চিনে মেরে তাড়াচ্ছে, তো আমরা জানি কি একটা অ্যান্টিবডি তৈরি হয়, একটা প্লাজমা সেল মেমোরি সেল তৈরি হয়, প্লাজমা সেল আর মেমোরি সেল। প্লাজমা সেল থেকে আমাদের অ্যান্টিবডিস গুলো দিয়ে মেরে তাড়িয়ে দিল, আর মেমোরি সেল যেগুলো সেগুলো কিন্তু রয়ে গেল। ঠিক আছে, সেগুলো রয়ে গিয়ে কি করবে, এবার যখন অ্যাকচুয়ালি ওই ডিজিজ কজিং এর যে অ্যান্টিজেনটা আছে সেটা যখন বডির ভেতরে ঢুকবে, তখন কিন্তু বডির আর এক ফোঁটা লেট করবে না ওই ডিজিজটাকে ফাইট করতে। তাহলে কি হলো, ওই ডিজিজটার এগেনস্টে আমাদের পুরো বডিটা ইমিউন হয়ে গেল। তাই তো, এটাই কনসেপ্ট ভ্যাকসিনের, যে আগে ছোট্টখাট্টো বা মরা বা ইনঅ্যাক্টিভেটেড কিছু শোপিস দিয়ে বডিটাকে অ্যাক্টিভ করে দেওয়া, বডির ভেতরে অ্যাক্টিভ করে বডির ভেতরে মেমোরি সেলস ক্রিয়েট করে দেওয়া, তারপরে যখন অ্যাকচুয়াল ভিলেনটা ঢুকবে বডির ভেতরে তখন আর বডির যাতে কোনো সমস্যা না হয়, যেরকম যেটা হয় আর কি স্কুল লেভেলে যেটা হতো। বোর্ডসের আগে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে সিলেকশন প্রি সিলেকশন হতো। কি কারণে হতো? কারণ কি, যাতে পরীক্ষা বড় পরীক্ষায় গিয়ে আমাদের আর সমস্যা না হয়। তো ওরকমই টাফ টাফ কোয়েশ্চেন্স দিয়ে আমাদেরকে কোয়েশ্চেন পেপার তৈরি করে দিত স্কুল থেকে, যাতে আমরা ঘাবড়ে না যাই বোর্ডস পরীক্ষার সময়। ঠিক ওই রকমই কাজ, তো এটাও তাই করছে। ঠিক আছে, তো এটা আর টাইপ অফ আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনাইজেশন। যেহেতু আমরা এটাকে বডিটা ন্যাচারালি গেইন করছে না, মানে বডিটাকে আমরা ফোর্স করছি ওটা গেইন করার জন্য, তার জন্য এটা আর্টিফিশিয়াল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে ভ্যাকসিনের যে মেমোরি সেল আর প্লাজমা সেল বললাম, প্লাজমা সেল তো যা কাজ করার করছে, এই যে মেমোরি সেলটা সেটা কিন্তু খুব কম সময় অবধি থাকে। এই মেমোরি সেলটা যেটা তৈরি হয়ে রইলো সেটা কিন্তু খুব কম সময় অবধি থাকে। এর জন্যই পোলিও যে টিকাটা বা পোলিও ভ্যাকসিন যেটা বাচ্চাদের দেওয়া হয় 0 to 5 ইয়ার্স অবধি, সেটা কিন্তু 0 to 5 ইয়ার্স মানে স্প্যান অফ 5 ইয়ার্স মতন বাচ্চাকে অ্যাডমিনিস্টার করানো হয়, যাতে এটা মানে রেগুলার ডোজ বা রিপিটেড ডোজ থেকে কি হয়, এটা যাতে এই মেমোরি সেলটা রয়ে যায়, মানে মেমোরি সেলটা যাতে চলে না যায়। আর এই 0 to 5 ইয়ার্স অবধি কিন্তু একটা বাচ্চা সাসেপ্টেবল হয়ে থাকে পোলিও ভাইরাস থেকে, তার জন্য এটা রেগুলার বেসিসে এগুলো অ্যাডমিনিস্টার করতে থাকা হয়। ঠিক আছে, এই গেল আমাদের ভ্যাকসিনের আর্টিফিশিয়াল যে ব্যাপারটা বা যা একদম বেসিক যেখান দিয়ে শুরু করা যায় সেটা। তাহলে ভ্যাকসিন বোঝা গেল আমাদের কি। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ ভ্যাকসিন। এটা খুব ইম্পর্টেন্ট, এটা এখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে, চলো এখানে দেখে নিই কি কি বলছে। ফার্স্ট অফ অল বলছে হচ্ছে কত ধরনের ভ্যাকসিন হয়। একটা হচ্ছে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, একটা সাবইউনিট ভ্যাকসিন, কনজুগেটেড ভ্যাকসিন, নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন, রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন। ঠিক আছে, এই এতগুলো ধরনের
ভ্যাকসিনস আসে, মানে এটা ডিপেন্ড করছে কি রকম ডিজিজ, তার কিরকম ভ্যাকসিন আমরা বানাতে চাই, কমপ্লিটলি এটার উপরেই ডিপেন্ড করছে যে আমরা কিরকম টাইপের ভ্যাকসিন অ্যাডমিনিস্টার করবো বা হতে দেবো। যেরকম দেখো, ফার্স্টে আছে লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন। লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিনে কি হচ্ছে, অ্যান্টিজেন যেটা ঢোকানো হয় বডিতে ফর ইমিউনাইজেশন বা ফর ইমিউনিটি, সেটা বেঁচে থাকে কিন্তু আধমরা অবস্থায় থাকে। ঠিক আছে, বেঁচে থাকে কিন্তু আধমরা অবস্থায় থাকে। এই যে উইকেন্ড মাইক্রো অর্গানিজম অ্যাডমিনিস্টার করা হয়। এই অ্যাটিনিউটেড ভ্যাকসিন কিন্তু, মানে এই লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন কিন্তু খুব বেশি মেমোরি প্রডিউস করতে থাকে, মানে মেমোরি সেলস প্রডিউস করতে এটা খুব এফিশিয়েন্ট। আর একবার অ্যাডমিনিস্টার করলে পরে লাইফ লং ইমিউনিটি আমাদের দেখা যায়। ঠিক আছে, কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, কি বলতো, অনেক সময় দেখা গেছে এই যে লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন, মানে এই যে আধমরা অ্যান্টিজেন গুলো মাঝে মাঝে কমপ্লিটলি আধমরা হয় না, মাঝে মাঝে জেগে ওঠে বডির ভেতরে গিয়ে বিভিন্ন রিকম্বিনেশন প্রসেসের জন্য অ্যাকচুয়ালি ডিজিজটা কজ করে দেয়। সেই অ্যাকচুয়ালি ডিজিজটা কজ করে দিলে পরে তো এটা খুবই মুশকিল ব্যাপার, কারণ কি আমরা চাইছি না যে কোনো ইন্ডিভিজুয়াল যাতে ওই ডিজিজটায় আক্রান্ত হোক। আমরা উল্টে এমন একটা ভ্যাকসিন দিচ্ছি যেটার জন্য ডিজিজটা কজ হয়ে যাচ্ছে, তো এটা তো উচিতই না। কিছু কিছু ক্ষেত্রে এটা ইউজ করা হয়, বাট নট নাও, কারণ এখন অনেক প্রসিডিওর বেরিয়ে গেছে, অনেক ডেভেলপমেন্ট করে ফেলেছে, যেটাতে এগুলো আর লাগে না, বা লাগলে পরেও খুবই এগুলো এফিশিয়েন্ট প্রসেস হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনস। ইনঅ্যাক্টিভেটেড মানে একদম মরা মরা মাইক্রো অর্গানিজমস গুলো, মানে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস গুলো আধমরা না, পুরো কমপ্লিটলি কিল্ড ব্যাকটেরিয়া বা ভাইরাসেস অ্যাডমিনিস্টার করা হয়। এটা অনেক ক্ষেত্রে কিন্তু হেল্পফুল, যেহেতু এটা অলরেডি ডেড বা কিল্ড ব্যাকটেরিয়া ভাইরাসেস, তো এটা দিয়ে আমরা অনেক কিন্তু ডিজিজেস সেভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। সাব ইউনিট ভ্যাকসিন হচ্ছে কি বলতো, যে এখানে সাব ইউনিট ভ্যাকসিনের একটা পার্ট হচ্ছে অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট, মানে মাইক্রো অর্গানিজম যে যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা যে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমটার যে অ্যান্টিজেনিক পার্ট, যেটা দিয়ে বেসিক ডিজিজটা কজ হচ্ছে, সেই অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টটা একটা থাকবে। তার মধ্যে থাকতে পারে টক্সয়েড, ভাইরাস লাইক পার্টিকেল বা পলিস্যাকারাইড, যে জিনিসটা কজ করছে একটা মাইক্রো অর্গানিজমের ডিজিজ, সেই পার্টটাই থাকবে, পুরো অর্গানিজমটা থাকবে না। তাহলে দেখো এটা আরো এফিশিয়েন্ট প্রসেস, কি ইন দ্য সেন্স যে যদি আমরা সেই ছোট্ট পার্টটুকু দিয়ে ঢুকিয়ে দিই বডির ভেতরে, তাহলে তো আর সেটার আর রিভার্ট ব্যাক করার কোনো চান্স নেই। মানে ধরো এখানে যে লাইভ অ্যাটিনিউটেড দিচ্ছিলাম সেটা আবার জীবন্ত হয়ে যাচ্ছিল, মানে আধমরা থেকে পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাচ্ছিল, তো সেটারও কোনো ইয়ে নেই। আর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনস এর ক্ষেত্রে ব্যাকটেরিয়া ভাইরাস, যেটা মরা ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকছে, সেটার থেকে কোনো হার্মফুল ইম্প্যাক্টস হওয়ারও কোনো চান্সেস নেই। তো সাবইউনিট ভ্যাকসিনটা সেটাই, যে যেটুকুনি পার্ট আমাদের ডিজিজ কজ করছে সেটুকুনি পার্টকে আমরা খালি অ্যাডমিনিস্টার করব, যেরকম টক্সয়েড বা ভাইরাস লাইক পার্টিকেল বা পলিস্যাকারাইড। এরপরে আসছে হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন। কনজুগেটেড ভ্যাকসিনটা কি দেখো, যে দরকার, মানে যে ডিজিজটার আগেনস্টে আমাদের ইমিউনিটি দরকার, সেই ডিজিজটা কজ করার জন্য যে অ্যান্টিজেনটা, সেটার সাথে একটা প্রোটিন পার্টকে আমরা অ্যাড করে ঢুকিয়ে দেবো। সেটার সাথে যখন একটা প্রোটিন পার্ট অ্যাড হচ্ছে, অ্যান্টিজেনটা তো ঢুকছেই, তার সাথে সাথে কি হচ্ছে দেখো, প্রোটিন পার্টটা এই ইমিউন রেসপন্সটাকে আরো বেশি বুস্ট করছে, মানে আরো বেশি অ্যাক্টিভ আর আরো বেশি এফিশিয়েন্ট করছে, আরো বেশি স্ট্রং করছে। ঠিক আছে, এটা হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন। কনজুগেটেড মানে দুটো জিনিস, দুটো আলাদা সাব ইউনিটকে জোড়া লাগানো। তাহলে এখানে দুটো সাব ইউনিট কি, একটা হচ্ছে ডিজায়ার্ড অ্যান্টিজেন আর একটা হচ্ছে প্রোটিন পার্টিকেল। ঠিক আছে, এরপরে যেটা আছে নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন। নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন কি হচ্ছে, মানে ধরো যে কোনো মাইক্রো অর্গানিজমের যে ডিএনএটা, যেটা দিয়ে ওরা ডিজিজটা কজ করছে, সেই ডিএনএটা আমাদের মধ্যে বা কোনো অর্গানিজমের ভিতরে অ্যাডমিনিস্টার করা হচ্ছে, খালি ছোট্ট ছোট্ট পার্ট। দেখো এখানে তাহলে দেখতে পাচ্ছ যে কত রকম ভাবে ইভলভ হচ্ছে একটা ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন বা ভ্যাকসিন প্রোডাকশনের যে প্রসেসটা। প্রথমে প্রথমে দেওয়া হলো জীবন্ত কিন্তু ইনঅ্যাক্টিভেটেড, পরে দেওয়া হলো কিল্ড ব্যাকটেরিয়া, তারপরে দেওয়া হলো যেটুকুনি পার্ট ডিজিজটা কজ করছে ঠিক সেইটুকুনি পার্ট, তারপরে কনজুগেটেড ভ্যাকসিন, খালি ডিজায়ার্ড অ্যান্টিজেনটার সাথে প্রোটিন,
তারপরে দেখছি খালি ডিএনএ, মানে দেয়ার আর ভেরিয়াস ওয়েজ যেটা দিয়ে আমরা একটা ভ্যাকসিন বানাতে পারি। কারণ ভ্যাকসিন বানানোর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা মাথায় রাখতে হবে যে যাতে উল্টে রোগটা না কজ করে দেয়। একটা রোগ সারাতে গিয়ে যদি আমি একটা ভ্যাকসিন ইমপ্ল্যান্ট করছি বা অ্যাডমিনিস্টার করছি কোনো অর্গানিজমের ভেতরে, সেটা আবার যাতে উল্টে না ডিজিজটা কজ করে দেয়, তাহলে তো আরো বেশি চাপ। তো সেই জিনিসগুলো মাথায় রেখে পুরো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ফরেন পার্টিকেলগুলোকে খুব ভালোভাবে স্টাডি করে তারপরে কিন্তু একটা ভ্যাকসিন বানানো হয়। এটা খুবই ডিফিকাল্ট একটা জব। তার জন্য এখনো পর্যন্ত ভ্যাকসিনের প্রসিজিয়ার, মানে ভ্যাকসিন প্রোডাকশনের যে বা ভ্যাকসিন যে কোনো ম্যানুফ্যাকচারের যে প্রসিজিয়ার, সেটা খুব ডিফিকাল্ট। সেটা করতে গেলে অনেক টাইম লাগে। এর জন্যই করোনা ভাইরাসের এখন অব্দি ভ্যাকসিন আসছে না আর কি। এসেও গেছে হয়তো, খুব মানে সেগুলো এখনো মাস অ্যাপ্লিকেশন শুরু হয়নি। ঠিক আছে, লাস্ট যেটা দেখো রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিনস। সেখানে কি হচ্ছে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া মানে যে কোনো প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমের দুটো স্ট্রেন হয়, একটা ভিরুলেন্ট একটা অভিরুলেন্ট। মানে ওই যে হয় না প্রত্যেকটা বাংলা সিরিয়ালে যা হয় দেখা যায়, একটা ভ্যাম্প থাকে একটা ভালো লোক থাকে। তা ভ্যাম্পটা হচ্ছে ভিরুলেন্ট ভাইরাসেস, আর যেটা ভালো মানুষটা সেটা হচ্ছে অ্যাভিরুলেন্ট ভাইরাস বা ব্যাকটেরিয়া। ঠিক আছে, এইভাবে মনে রাখলে মনে থাকবে। অ্যাভিরুলেন্ট ভাইরাসেস মানে যেগুলো ডিজিজ কজ করতে পারে না। সেই অ্যাভিরুলেন্ট ব্যাকটেরিয়া বা ভাইরাসকে একটু জেনেটিক্যালি মডিফাই করে তাদের থেকে অ্যান্টিজেন পার্টটা বার করে তখন ঢোকানো হয় বডির ভেতরে। তাহলে দিস আর দ্য টাইপস অফ ভ্যাকসিনস যেগুলো আমরা দেখে থাকি বা যেগুলো নর্মালি অ্যাডমিনিস্টার করা হয়। অনেক রকম ভ্যাকসিন আছে, যেরকম টিটানাস ভ্যাকসিন আছে, তারপরে পোলিও তো খুব কমন একটা ভ্যাকসিন, তারপরে তোমার মিজলসের ভ্যাকসিন, ডিটিপি যেটা বলছিলাম, টিউবারকিউলোসিস ভ্যাকসিন। তো এইগুলো অনেক রকমের ভ্যাকসিনস আছে, সেগুলো ডিফারেন্ট টাইপস, ডিপেন্ড করছে যে কিরকম কি টাইপের দিয়ে তৈরি হয়েছে। তো দিস ইজ অল অ্যাবাউট ইমিউনোলজি। যা যা মডিউলের মধ্যে সাব টপিক্স ছিল আমরা প্রায় সবকটাই কভার করেছি। তো ইমিউনোলজি আমাদের এখানেই শেষ হলো। নেক্সট ভিডিওটায় আমরা অন্য একটা মডিউল নিয়ে ডিসকাস করব।